নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, মানুষের যখন বয়স হয় তখন তো ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হয়। কেন? নানা অসুখ বিসুখ তখন দেখা দেয়। এই অসুখ বিসুখের বিভিন্ন লক্ষণ আছে, তাই তো? তো এই যে লক্ষণগুলোকে ডাক্তার বা আমরা বলে থাকি, কি বলে থাকি বলতো? বিভিন্ন নানা রোগের নানা উপসর্গ। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ নিয়ে। তবে সেই ডাক্তারের যে রোগের উপসর্গ এবং এই উপসর্গ কিন্তু এক নয়। তাহলে মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা। উপসর্গ কি আমাদের প্রথমে জানা দরকার। উপসর্গ সম্বন্ধে আমি কিছু পয়েন্ট করেছি, তোমরা একটু দেখে নেবার চেষ্টা করো। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। তার মানে উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। উপসর্গ সম্বন্ধে আমরা 3টি পয়েন্ট বললাম। আবার বলছি, অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে আর কি করে? নতুন অর্থবোধক শব্দ গঠন করে। তাহলে এই 3টি পয়েন্ট দিয়ে তোমরা কি একটি সংজ্ঞা তৈরি করতে পারো উপসর্গের? চেষ্টা করো। হ্যাঁ, আমরা পয়েন্টগুলো যদি একটু সুন্দর করে সাজিয়ে নিই তাহলেই সুন্দর যে সংজ্ঞা হবে। যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। তোমরা নিশ্চয়ই পেরেছ। তো যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কোন শব্দের কোথায় বসে? পূর্বে বসে কি করে? নতুন অর্থবোধক শব্দ গঠন করে, তাকেই উপসর্গ বলে। তাহলে বাংলা ভাষায় কত ধরনের উপসর্গ প্রচলিত আছে আমাদের জানা দরকার। তোমরা জেনে রাখো যে বাংলা ভাষায় 3 ধরনের উপসর্গ প্রচলিত আছে। কত ধরনের? 3 ধরনের। কি কি? বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আবার বলছি, বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। ঠিক আছে? তাহলে এই পর্যায়ে আমরা জানলাম উপসর্গ কি। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে আর নতুন অর্থবোধক শব্দ গঠন করে। উপসর্গের মূল কাজ হচ্ছে নতুন একটি অর্থবোধক শব্দ গঠন করা। উপসর্গ কিন্তু আরো নানাবিধ কাজ করে থাকে, তোমরা এখন জানবে। বন্ধুরা, উপসর্গ আসলে কি কি কাজ করতে পারে তোমাদের যদি পূর্ব ধারণা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জেনেছো যে উপসর্গ নানা ধরনের পরিবর্তন সাধন করে একটি শব্দের। যেমন আমি এখানে পয়েন্ট করে রেখেছি আগে থেকেই। তোমরা দেখো, উপসর্গের ফলে একটি শব্দের নানা ধরনের পরিবর্তন সাধিত হয়। নতুন অর্থবোধক শব্দ গঠন করে, শব্দের অর্থের সংকোচন ঘটায়, শব্দের অর্থের প্রসারণ ঘটায়, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। তার মানে 5 ধরনের পরিবর্তন সাধন করে। আমি এখানে একটি গল্প তোমাদের শোনাবো, যা শুনলে তোমাদের ভালো লাগবে এবং মনে থাকবে উপসর্গ সম্বন্ধে। আমি বলতে চাই যে উপসর্গ এরকম একটা জিনিস। উপসর্গ হচ্ছে এটা নতুন বউয়ের মতো। জাস্ট একটা নতুন বউ, একটি নতুন বউ যা যা করতে পারে উপসর্গ ঠিক তাই তাই করতে পারে। তোমরা তো হাসছো মনে মনে, কিন্তু আসলে বিষয়টা ঠিক এরকম। যেমন আমি প্রথমে বলেছিলাম উপসর্গ নতুন অর্থবোধক শব্দ গঠন করে। তাহলে বউ কি করে? নতুন বউ, হ্যাঁ, নতুন বউ যা করে সেটি হচ্ছে নতুন বউ একটু নতুন সংসার গঠন করে, পারে না? তোমরা যখন পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে, বিয়ে করবে, তোমাদের নতুন ঘর হবে, নতুন সংসার হবে, সব কিছু নতুন হবে। তাহলে উপসর্গ কি নতুন শব্দ গঠন করে না? তাহলে নতুন বউকে একটি নতুন সংসার গঠন করলো না? নিশ্চয়ই মিলে গেল। আমি একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। যেমন মনে করো, হার একটা শব্দ। হার একটা শব্দ, আমি যদি নতুন একটি উপসর্গ এখানে লাগিয়ে দিই,
এখানে উপ লাগিয়ে দিলাম, কি হলো? উপহার। নতুন একটি অর্থবোধক শব্দ গঠন করলো। আমি যদি নেতা এখানে যদি উপ লাগিয়ে দেই তাহলে উপনেতা, এখানে একটা নতুন শব্দ হলো। অথবা উপহারকে এই হাতে আমি যদি আ লাগিয়ে দিই, আ দিয়ে যদি বলি তাহলে আহার হয়ে গেল। এই ক্ষেত্রেও কিন্তু একটি নতুন শব্দ হলো। তাহলে উপসর্গ নতুন শব্দ গঠন করতে পারে। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে যাই। উপসর্গ কি করে? উপসর্গ ফলে শব্দের অর্থের সংকোচন ঘটায়। একটু আগে একটি আমি উদাহরণ বলছিলাম কি করে সংকোচন ঘটায়। দেখো, আমি নেতা, নেতা বলতে আমরা বাংলাদেশের বড় ধরনের নেতাকে বুঝে থাকি। অথবা চোর, অথবা হাঁস, এই শব্দগুলো আগে যদি আমি উপ লাগিয়ে দেই তাহলে কি হয়? না, দুঃখিত, আমি যদি পাতি লাগিয়ে দিই, পাতি শব্দ যদি লাগিয়ে দিই, পাতি নেতা হয়ে গেল। তাহলে পাতি নেতা মানে ছোট নেতা। আমি যদি বলি পাতি চোর তাহলে ছোট ধরনের চোর। পাতি হাঁস, ছোট হাঁস। পাতি লেবু, পাতিকু, পাতকুয়ো, পাতিকাক। তাহলে একটি শব্দকে উপসর্গ যখন বসলো, নতুন একটি উপসর্গ পাতি, এই পাতি উপসর্গটি শব্দের অর্থের সংকোচন ঘটিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে, নতুন বউ কি করে? নতুন বউর সঙ্গে এখানে মিল কোথায়? হ্যাঁ, অবশ্যই মিল আছে। আমি তো বলেছি যে এইখানে উপসর্গের মতো বউ যে কাজটা করে নতুন বউ, সেটি হচ্ছে, মনে করো তোমরা এক ভাই এক বোন, বাবা মা, চারজন। তো চারজন তোমরা একই বাড়িতে বসবাস করতে। নতুন তুমি যখন বিয়ে করবে তখন কিন্তু দেখা যাবে তুমি কিন্তু সেই গ্রামে বা সেই ছোট্ট শহরে আর থাকছো না। তোমার বউকে নিয়ে অন্য জায়গায়, অন্য দেশে বা ঢাকা শহরে বা বড় কোনো শহরে চলে গেলে। তাহলে কি হলো? এই যে বাড়িতে চারজন মানুষ ছিল, এখন কিন্তু কয়জন মানুষ? তিনজন মানুষ। তাহলে কিন্তু সংসারটা ছোট হয়ে গেল না? সংকোচন হয়ে গেল। উপসর্গ তেমনি করে একটি শব্দের সংকোচন ঘটায়। এবারে ঠিক তার উল্টোটা, উপসর্গ অর্থের প্রসারণ ঘটায়, শব্দের অর্থের প্রসারণ ঘটায়। পয়েন্ট আগে তোমরা দেখেছো নিশ্চয়ই। উপসর্গ প্রসারণ ঘটায় কি করে একটু দেখি। যেমন আমরা দা, মাংস কাটার জন্য বা কোনো কিছু কাটার জন্য দা ব্যবহার করি। আমরা ছাগল লালন পালন করি বা ছাগলের মাংস খাই। আমরা মানুষকে বোকা বলি, তাই না? বলদ বলি কখনো, হ্যাঁ, যারা একটু বোকা। কিন্তু এই শব্দগুলির আগে যদি আমরা একটি শব্দ ব্যবহার করি, রাম, তাহলে কি হলো? রামদা। দা বলতে আমরা সাধারণত ছোট দাকে বুঝে থাকি, কিন্তু আমরা যখন রামদা বলবো তখন অনেক বড় দাকে আমরা বুঝে থাকি। তার মানে অর্থের প্রসারণ করতে। তেমনি ভাবে ছাগল, রাম ছাগল, অনেক বড় বড় কান, লম্বা লম্বা ছাগল। অথবা রাম বোকা বা বড় ধরনের বোকা, রাম বলদ, বড় ধরনের বলদ। নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পারছো যে উপসর্গ একটি শব্দের অর্থের প্রসারণ ঘটাচ্ছে। এবার যাই আবার বউয়ের কাছে। বউ তাহলে কিভাবে প্রসারণ ঘটাচ্ছে? হ্যাঁ, তোমরা ভাই বোন এবং বাবা মা মিলে চারজন ছিলে। তো নতুন বউ যখন এলো তখন তো পাঁচজন হয়ে গেল। তাহলে সংসারটা তো বড় হলো। অথবা 2-3 বছর পর যখন একটি তোমার ফুটফুটে একটা বাচ্চা হবে, তাহলে সংসারটা আস্তে আস্তে বড় হচ্ছে না? তাহলে নতুন বউ যেমনি করে একটি সংসার প্রসারণ ঘটায় সংসারে, তেমনি উপসর্গ একটি শব্দের অর্থের প্রসারণ ঘটায়। এবার যাই পরবর্তী পয়েন্টে। তোমরা দেখো, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। এটা কি করে সম্ভব? শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। আমি প্রথম দিকে একটি উদাহরণ বলেছিলাম, হার একটি শব্দ। হার, হার বলতে সাধারণত আমরা গলার হার বা হার জিতের হার বুঝে থাকি। আমি এখানে এই হার, গলার হার যদি উপ লাগিয়ে দিই তাহলে হয়ে গেল উপহার। আমি যদি প্র লাগিয়ে দিই প্রহার,
আমি যদি আ লাগিয়ে দেই তাহলে আহার, আমি যদি বি লাগিয়ে দেই তাহলে বিহার। দেখো হার শব্দটিকে কত ভাবে যে পরিবর্তন করছে উপসর্গ আমরা এখানে দেখতে পাচ্ছি, সমাহার ইত্যাদি। এখন আবার চলে যায় গল্পে। নতুন বউ যদি ভালো মেয়ে হয়, শিক্ষিত হয়, রুচিবান হয়, ভালো ঘরের ভদ্র মেয়ে হয়, তাহলে কি করবে? শ্বশুর বাড়িতে এসে সবার সঙ্গে সে হাসি খুশি থাকবে, সবাইকে সম্মান করবে, ভক্তি করবে, শ্বশুর শাশুড়িকে সালাম করবে, তাই না? খুব আনন্দ হবে নতুন বউ আসলে। এমন যদি হয় যে বউ তার শাশুড়িকে বলছে, মা আপনি আর কোনো কাজ করতে পারবেন না, সব আমার। তার শ্বশুরকে বলছে, আব্বা আপনি অনেক করেছেন, বাজারে আপনি যেতে পারবেন না, আপনার ছেলেই বাজার করে নিয়ে আসবে। তার দেবরকে বলছে যে এটা তুমি নাও, তার ননদকে বলছে আমার এই জিনিসটা নাও, এই যে টাকাটা রাখো, রিক্সা ভাড়া নিয়ে যাও। এই যে তার একটি মিষ্টি ব্যবহারে কি হচ্ছে, সবাই খুব খুশি হচ্ছে, সবাই তখন আনন্দে একেবারে আত্মহারা। তার শ্বশুর শাশুড়ি বা কারো কাছে গেলে গল্প করবে যে আমার বৌমাটা এত ভালো, যে আমাদেরকে এত কেয়ার করে, এইরকম আর কি। তার মানে কি, সংসারটা কিন্তু একসময় আনন্দ ছিল না, এখন কিন্তু আনন্দে ভরপুর। উল্টোটাও হতে পারে, এটা খুব ভালো করে দেখো। এমনটা যদি হয় যে উল্টোটা, শ্বশুর শাশুড়িকে হয়তো বলছে যে সারাদিন তো বসেই থাকেন, একটা কাজ করলেই পারেন। হ্যাঁ, ননদকে বলছে যে যখন তখন তুমি আমার জিনিসে হাত দাও, এটা করো না, এটা আমার পছন্দ না একদম। দেবরকে বলে যে আমার ঘরে ঢোকার তোমার প্রয়োজন নেই। এই জিনিসগুলোকে যখন এরকম যখন হবে, তখন কিন্তু বাড়িতে কি হবে, সবাই কিন্তু মন খারাপ করে থাকবে। তার মানে ইচ্ছে করলে ভালোটাও পরিবর্তন করতে পারে, আবার খারাপটাও করতে পারে। আমরা উপসর্গ যেমনটা করছিল, হার, হার কি করলো, হার কখনো আহার হলো, আবার কখনো বিহার হলো, আবার কখনো প্রহার হলো। এই যে কত ধরনের পরিবর্তন। হ্যাঁ, সমাহার হলো, সম লাগিয়ে দিলে সমাহার হয়। তাহলে নানা ধরনের পরিবর্তন হয় উপসর্গের ফলে। এইবার সর্বশেষ পয়েন্টের নাম হচ্ছে অর্থের পূর্ণতা সাধন। তোমরা দেখো, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে উপসর্গ কিভাবে করে একটু দেখো। উদাহরণ, মনে করো পূর্ণ একটা শব্দ। আমি যদি বলি যে আমার টেবিলটি বইয়ে একবারে পূর্ণ হয়ে আছে, বা গ্লাসটি পানিতে পূর্ণ হয়ে আছে। আমরা যখন এক কাপ চা খাই, তখন কিন্তু আমরা বলি এক কাপ চা, কিন্তু এক কাপ চা নেওয়ার পরে আমরা এমন করে চা নেই না যে একেবারে আর কিছু রাখা যাবে না, আর একটু বুঝছে দুই এক ফোঁটা চা রাখা যাবে না, তা এমনটা কিন্তু নয়। আমরা দেখো, আমি যদি এখানে পরি উপসর্গ লাগিয়ে দিই, তাহলে কি হবে, হয়ে গেল পরিপূর্ণ। এইবার কিন্তু আর এতটুকু পানি রাখা যাবে না। এমনটা যদি হয় যেখানে আর এতটুকু জায়গা থাকে না কোনো কিছু রাখার, সেটাকে আমরা বলি পরিপূর্ণ। হ্যাঁ, বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা তাহলে পূর্ণতা সাধন করলো। তাহলে নতুন বউ কেমন করে পূর্ণতা সাধন করলো, সেটা যখন তোমরা বিয়ে করবে তখনই বুঝবে। অথবা যখন মানুষ প্রতিষ্ঠিত হয়, তখন বাবা মা বা দাদা দাদি কিন্তু একটি কাজ করে, সবসময় বলে যে অনেক কিছুতে দেখলাম, নাতি বউটা দেখে যেতে পারলাম না। অথবা বাবা মা যখন বলে যে বাবা কবে মারা যাব, একটু বৌমার মুখটা দেখে যাই, একটু অপূর্ণতা থেকে গেল। অথবা অথবা তোমার একটা মানুষের জীবনে কিন্তু বিয়ে না করলে পূর্ণতা আসে না, এটাই আর কি। তো উপসর্গ তেমনি পূর্ণতা সাধন করে। যেমন পূর্ণ কিন্তু পরিপূর্ণ নয়, পরি লাগিয়ে দিলে তবেই সেটা পরিপূর্ণ। উপসর্গ আরেকটা কথা মনে রাখো, উপসর্গে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। একটি পয়েন্ট লেখা আছে এখানে, তোমরা খেয়াল করো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এর মানে কি? এর মানে হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করে, দোতনা সৃষ্টি করে, ব্যঞ্জনা সৃষ্টি করে। যেমন একটু আগে বলছিলাম যে উপ এর কোনো অর্থ নেই, আমি যখন লাগিয়ে দিলাম উপহার, তখন হয়ে গেল একটা শব্দ। প্রহার,
উপসর্গ সরাসরি বা ডাইরেক্ট করে অর্থ প্রকাশ করে না, উপসর্গ কোনো শব্দের সঙ্গে পূর্বে বসে একটা দোতনা বা ব্যঞ্জনা সৃষ্টি করে, এটাকে বলা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। আচ্ছা, আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। আমাদের তার আগে একটু জানা দরকার যে উপসর্গগুলোর উদাহরণগুলো আমরা যদি জানি, উপসর্গের উদাহরণগুলো আগে জেনে নেই তাহলে আরো ভালো হবে বন্ধুরা। আমরা বলছিলাম যে বাংলা ভাষায় 3 ধরনের উপসর্গ প্রচলিত আছে, তাই তো? আমরা বাংলা উপসর্গ বলেছিলাম, তৎসম বা সমাসযুক্ত উপসর্গ বলেছিলাম এবং বিদেশি উপসর্গ। তো বাংলা উপসর্গগুলো তোমাদের বইয়ে যেভাবে আছে তোমরা একটু দেখে নাও। এইভাবে মুখস্থ রাখাটা একটু কঠিন, আমি যদি একটু ছড়া আকারে বলি তাহলে তো সহজেই তোমাদের মনে থাকবে। আমি লিখি, দেখো, অ আ অজ অনা, অঘা রাম স সা আন, আব আর উন অবলিক উনা, কদ কু নি বি, ভর পাতি হা সু ইতি। কয়টা হলো তাহলে দেখো, অ আ অজ অনা, অঘা রাম স সা আন, আব আর উন অবলিক উনা, দুটোর একটা ধরতে হবে এটা, কদ কু নি বি, ভর পাতি হা সু ইতি। হা সু, তাহলে কয়টি হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে বাংলা উপসর্গ কয়টি পেলাম আমরা? 21টি। একটু বলার চেষ্টা করি। অ আ অজ অনা, অঘা রাম স সা আন, আব আর উন অবলিক উনা, কদ কু নি বি, ভর পাতি হা সু ইতি। আমরা 21টি বাংলা উপসর্গ ছন্দ পেয়ে গেলাম। এটি মুখস্থ রাখা বা মনে রাখার জন্য অনেকটা সহজ হবে। আমরা এবার চলে যাই তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। মনে রাখো, এটা আরেকটি কবিতার মতো করে যদি আমরা বলি, প্র পরা পরি প্রতি, প দিয়ে একটা লাইন করলাম, প্র পরা পরি প্রতি, অপি অভি, অ দিয়ে এবার, অতি অধি, দেখো অ দিয়ে একটা ছন্দ হয়ে গেল। তাহলে প্র পরা পরি প্রতি, অপি অভি অতি অধি। তারপর দেখো, অব নির উপ সম উত অপ অনু দূর আ সু বি নি। একটা জিনিস খেয়াল করো যে, আগে বলে নি, ভালো করে পড়ে নি আমরা, প্র পরা পরি প্রতি, অপি অভি অতি অধি, অব নির উপ সম উত অপ অনু দূর আর সুবি। কয়টি হলো আমরা গুনে দেখি একটু? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20টি উপসর্গ। তৎসম উপসর্গ হলো 20টি আর বাংলা হচ্ছে 21টি। এইখানে একটি কাজ আছে আমাদের, যে তোমরা খেয়াল করেছো যে কিছু কিছু উপসর্গ বাংলা এবং তৎসম দুটোতেই কিন্তু পাওয়া যায়। তোমরা যদি বুঝতে পারো, যারা চালাক তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর ধরে ফেলেছো যে আমি সবার নিচে 4টি উপসর্গ লিখছি। খেয়াল করো, আ সু বিনি, এই 4টি উপসর্গ বাংলা এবং তৎসম দুটোতেই পাওয়া যায়। পরীক্ষায় আসতে পারে
কোন কোন উপসর্গ বাংলা এবং তৎসম দুটোতেই পাওয়া যায়? তাহলে মনে রাখবে তোমরা আশুবিনী, এই কথাটি মনে রাখবে। আমরা এখন আশুবিনী নিয়ে কাজ করব। আশুবিনী বাংলাতেও তৎসমতে দুটোতেই আছে, সুতরাং আমরা কি করে বুঝবো যে কোনটি বাংলা উপসর্গ আর কোনটি তৎসম উপসর্গ? এটা আমাদেরকে একটু স্টাডি করতে হবে। সেই জন্য আমরা সামান্য কাজ করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো বন্ধুরা, আমি একটা ছক আকারে দেখাবার চেষ্টা করেছি, তোমরাও এরকম একটা ছক করে নিজে নিজে করার চেষ্টা করবে। তারপরে এই ছকের সঙ্গে আমার এই পোস্টারের সাথে মিলিয়ে দেবে। দেখো, যে সকল উপসর্গ বাংলা এবং তৎসম দুটোতেই পাওয়া যায় সেগুলো আমি লিখে দেবো আশুবিনী। খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই? আচ্ছা, তাহলে দেখো আমি আ দিয়ে বাংলা শব্দগুলো লেখার চেষ্টা করেছি এখানে। আকারা, আধোয়া, আলুনি, আকাঠা, আগাছা, দেখতে পাচ্ছ? আবার আ দিয়ে তৎসম বা সংস্কৃত শব্দ কিছু আছে, আকণ্ঠ, আমরণ, আসমুদ্র, আরক্ত, তারপরে আছে আভাস, তারপরে কি আছে এটা কি লিখছে, আদান, তাই তো? হ্যাঁ, এদিকে সু দিয়ে লেখার চেষ্টা করেছি। সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ, সব বাংলা শব্দগুলো। তৎসম বলছে সুকণ্ঠ, সুকৃতি, তারপরে হচ্ছে সুচরিত্র, সুপ্রিয়, সুনীল, সুগম, এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত। আমরা বি দিয়ে শব্দ লিখেছি, দেখো, বিভূল, বিফল, বিপদ, কোন শব্দগুলো? বাংলা শব্দ। আবার বি দিয়ে সংস্কৃত শব্দ বলছি, বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিনিদ্র, বিবরণ, বিচরণ, বিক্ষেপ, হ্যাঁ, অনেকগুলো শব্দ পেলাম। তারপরে নি দিয়ে সবশেষে, নি দিয়ে নিখুঁত, বাংলা বলছি, বাংলা শব্দ নিখুঁত, নিখোঁজ, নীলাজ, নিভাস, নিরেট, আমরা বলি না নিরেট মূর্খ। তারপরে বাংলা সংস্কৃত শব্দ বলছি নি দিয়ে, নিবৃত্তি, নিবারণ, নির্ণয়, নিদাগ, নিদারুণ, নিষ্কাম, নিষ্কলুষ ইত্যাদি। তাহলে আমরা যদি ছকটাকে আত্মস্থ করার চেষ্টা করি তাহলে সহজেই আমরা বলতে পারবো যে পরীক্ষায় আসতে পারে আকার আর আ উপসর্গটি বাংলা না তৎসম। আমরা যদি ছকটা ভালো করে মনে রাখি তাহলেই কিন্তু সুন্দর করে আমরা পরীক্ষায় উত্তর দিতে পারবো যে কোনটি কোন উপসর্গ। ঠিক আছে, তোমরা এটি নিজে নিজে করার চেষ্টা করবে, তারপরে এই ছকের সঙ্গে মিলিয়ে বা বইয়ের সঙ্গে মিলিয়ে তোমরা করবে। তো বন্ধুরা, আমরা বাংলা এবং তৎসম উপসর্গ করলাম এবং আশুবিনী বাংলা এবং তৎসম দুটোতেই পাওয়া যায় সেটি নিয়ে কাজ করলাম। আমরা এবার পরবর্তী আলোচনায় যাই। সবশেষে আমরা আলোচনা করব বিদেশি উপসর্গগুলো জানার চেষ্টা করব। বিদেশি উপসর্গের সংখ্যা বইয়ে স্পষ্ট করে কিছু বলা নেই, তোমরা উপরের ক্লাসে বিস্তারিত জানতে পারবে। তবে আমরা বিভিন্ন ভাষার কিছু উপসর্গ এখানে জানবো। প্রথমেই আমরা জানবো, তোমরা বইটা বের করে নাও, যে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ আমরা এখানে পাচ্ছি 10টি ফার্সি উপসর্গ পাচ্ছি। দেখো, এই উপসর্গগুলো মনে রাখার একটা গল্প আমি বলি। ধরে নাও তুমি কোনো তোমার বন্ধুর কাছে গেছো, কিছু চাইতে গেছো, তুমি জানো যে তার কাছে সেটি আছে, সেটি টাকা হতে পারে, তোমার কোনো গাইড হতে পারে, হ্যাঁ, এমন কিছু হতে পারে। তুমি জানো ওর কাছে আছে, কিন্তু সে যদি না দেয় তখন তোমার নিশ্চয়ই রাগ হবে বা মন খারাপ হবে। অথচ তুমি তোমার কাছে যখন সে চেয়েছে তুমি তখন অবলীলে তাকে দিয়েছো বা হেল্প করেছো। এমন ঘটনাটি ঘটলে তোমার সাধারণত রাগ হবে, হ্যাঁ, যদিও রাগ করা উচিত নয়। তখন তুমি কি করবে? ঠিক আছে, তুমি দিবে না, ঠিক আছে আমি নেবো না, কিন্তু তুই এবার যদি আমার কাছে আসিস তাহলে আমিও তোকে দেবো না। এইরকম একটা সিচুয়েশন তৈরি, ঘটনাটা যদি মনে রাখো তাহলেও কিন্তু এই ফার্সি উপসর্গগুলো তোমার মনে রাখতে পারবে। যেমন তোমার দরকার ছিল, দরকার নেবে না, দেবে না তো কি করবো, তুমি নেবে না, ঠিক আছে, দরকার। আমরা গ্রামের ভাষায় বলি নিম্নাবে, দরকার, নিম্নাবে, নেব না, দরকার, নিম্নাবে, ফি, বদ,
বর ব কম, অথবা ফি বর ব কম বর। এই দুটোর যে কোনো একটি লাইন তোমরা নিতে পারো। দরকার, হিসাব করে দেখো, দরকার নিম না বে ফি বর বর ব কম, অথবা দরকার নিম না বে ফি বর ব কম বর। এই যে তুমি বক 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 করতে করতে চলে এলে, এই সিচুয়েশনটা মনে রাখলে এই ফার্সি উপসর্গগুলো তোমার মনে থাকবে। এবারে আমরা কিছু আরবি উপসর্গ বলি, তাহলে ফার্সি উপসর্গ 10টি পেলাম। আরবি উপসর্গগুলো মনে রাখার আরেকটি যদি গল্প আমরা বলতে পারি ইচ্ছে করলে, মনে করো তুমি একটা আমের গাছ লাগিয়েছো, এক সময় আমের মুকুল এসেছে, আম ধরেছে, কিন্তু তোমার বন্ধু প্রায় বলে যে বন্ধু আম খাওয়াতে হবে, আম খাওয়াতে হবে। তো তোমার তো একটু বলবে বন্ধু তো আমটা তো বড় হবে, পাকতে দাও তারপরে না খাবো, বা তুমি খাবে। তাহলে তুমি বলবে যে আম খেও বন্ধু, আমটা বড় হোক বা আমটা পাকুক। এই সিচুয়েশনটা, হ্যাঁ, আম খেও বন্ধু, আম খাস, আমরা গ্রামের ভাষায় নগর ভাষায় বলি খাস, কিন্তু উচ্চারণ হবে খাস, আম খাস, লাগর লাগর। এখানে আমরা নাগর বলে থাকি, অনেকে পীড়িতের বন্ধুকে বলা হয় নাগর, হ্যাঁ, রশিয়া নাগর। যাই হোক, মনে রাখার জন্য যা, সেটা অন্য কিছুর জন্য নয়। আম খাস লা গর, আম খাস লা গর, এই 4টি উপসর্গ হচ্ছে আরবি উপসর্গ। আমরা আর একটু উপসর্গ জেনে নেই। ইংরেজি উপসর্গগুলো কয়েকটা পাই আমরা, দেখো ইংরেজি উপসর্গ 4টি পাই। ফুল, হাফ, হেড, সাপ। ফুল হাফ হেড সাপ, ফুল হাফ হেড সাপ, ফুল হাফ হেড সাপ, নিশ্চয় মনে থাকবে। তাহলে আমরা ইংরেজি উপসর্গ পেলাম 4টি। তোমরা সবগুলো যোগ করে বিদেশি উপসর্গ করতে পারো, তবে আমার মনে হয় উপরের ক্লাসে গেলে এটির বিস্তারিত আরো তথ্য তোমরা পাবে, হয়তো বিদেশি উপসর্গ আরো হতে পারতে পারে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারবো না যে বিদেশি উপসর্গ ঠিক কয়টি। এই তো আমরা আরেকটা উপসর্গ পাই হিন্দি এবং উর্দুতে, এটা গড়, গড় একটা উপসর্গ আছে। আমরা একটা বইটা দেখার চেষ্টা করি, আমরা যদি বইটি একটু দেখে নিই যে আর কোন কোন উপসর্গ আছে, কারণ তোমরা একটু বইটা বের করে নিতে পারো। আরেকটি কথা বলে রাখি যে এই যে বিভিন্ন উপসর্গগুলো বিভিন্ন অর্থ প্রকাশ করে, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে যে কোন উপসর্গ যুক্ত হয়ে কি অর্থ প্রকাশ করছে। আমরা 72 পৃষ্ঠায় একটু যাই বন্ধুরা, 72 পৃষ্ঠায় গিয়ে দেখি আর কি কি পাওয়া যায়। এখানে আমরা আগে বলেছি ফুল হাফ হেড সাপ, উর্দু এবং হিন্দি হর পেয়েছি, সরি আমি সম্ভবত গড় বলেছিলাম, দুঃখিত আমি, যেটা হর, হর রোজ, হর হামিশ, হর হামিশা, হর কিসিম, হর হামেশা, এগুলো হচ্ছে উর্দু এবং হিন্দিতে পাওয়া যায়। আমি সম্ভবত গড় বলেছিলাম, ওটা হবে হর। আর ওর গড় তো আম খাস লা গড় আমি বলেছিলাম, আরবিতে বলেছিলাম, নিশ্চয়ই তোমরা সেটা শুধরে নেবে। মোটামুটি আমরা উপসর্গ আলোচনা করলাম। তোমাদের যেটি কাজ হবে এখন, এই উপসর্গগুলো তোমাদের যদি একটু বইটা একটু দেখার চেষ্টা করো, এই যে উপসর্গগুলো বিভিন্ন অর্থ প্রকাশ করে। হ্যাঁ দেখো, সম্যক রূপে, সম্মুখে, নিষেধ, নিশ্চয়, আতিশয্য, অভাব, এই নানা অর্থ প্রকাশ করে। এই অর্থগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে এবং জানতে হবে। পরীক্ষায় এটাই আসে যে নিচের এই মনে করো যে আকারা আ অর্থটি কি প্রকাশ করছে, অথবা আগাছার আ কি অর্থ প্রকাশ করছে, অথবা আর খেপা, আর নয়ন, ইতি কর্তব্য, ইতিহাস, এগুলো কি অর্থ প্রকাশ করছে, এগুলো তোমাদেরকে বাসায় অনেক পড়তে হবে, স্টাডি করতে হবে। তো আমরা যা যা শিখলাম সেগুলো আমরা একটু পুনরালোচনা করার চেষ্টা করি, অথবা তোমরা কতটুকু জেনেছ সেটি একটু জানার চেষ্টা করি। আর তোমরা বলো তো যে উপসর্গ কি জিনিস, বলতে পারবে? নিশ্চয়ই পারবে। হ্যাঁ, সেটা হচ্ছে উপসর্গ, হচ্ছে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। কোথায় বসে এটা? কোন শব্দের পূর্বে বসে। গুড। আর কি করে? নতুন অর্থবোধক শব্দ গঠন করে।
তাহলে সংজ্ঞাটা কি হতে পারে? যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। উপসর্গ কি আছে আর কি নেই? উপসর্গের নিজস্ব অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থবোধকতা আছে। এটা নিয়ে তোমরা আলোচনা শুনেছো। আর কি হয়? উপসর্গের ফলে একটি শব্দের কত ধরনের পরিবর্তন হয়? মোটামুটি 5 ধরনের পরিবর্তন হয়। নতুন অর্থবোধক শব্দ গ্রহণ করে, অর্থের সংকোচন ঘটায়, প্রসারণ ঘটায়, পরিবর্তন ঘটায়, পূর্ণতা সাধন করে। আর আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বাংলা উপসর্গ 20টি। অ, আ, অজ, অনা, অঘা, রাম, স, সা, আন, আব, আর, উন, অবলিক উনা, কদ, কু, নিবি, ভর, পাতি, হা, সু ইতি। আর সংস্কৃত উপসর্গগুলো কি পেলাম? প্র, পরা, পরি, প্রতি, অপি, অভি, অতি, অধি, অবনির, উপশম, উত, অপন, দূর, আশুবিনী। এটা কবিতার মতো হয়ে গেছে, তাই না? মনে রেখো তোমরা। প্র, পরা, পরি, প্রতি, অপি, অভি, অতি, অধি, অবনির, উপশম, উত, অপন, দূর, আশুবিনী। তোমরা আমার সঙ্গে আবৃত্তি করতে পারো। ওকে, আমরা 20টি পেয়েছিলাম তৎসম উপসর্গ। আমরা ফার্স্ট উপসর্গ পেলাম 10টা। দরকার, নিম্নাবে, ফি, বদ, বরবকম, অথবা দরকার, নিম্নাবে, ফি, বদ, বকম্বর। আমরা উপসর্গ পেয়েছিলাম আরবি, আম, খাস, লাগর। ইংরেজি পেয়েছিলাম কি? ফুল হাফ, হেডস হাফ। হিন্দি আর উর্দুতে কি পেলাম? হর। মোটামুটি আমরা আজকে শিখলাম। আর কি শিখলাম? যে বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রেই 4টি উপসর্গ পাওয়া যায়। সেটি হচ্ছে আ, সু, বি, নি। এগুলো নিয়ে আমরা কিছু শব্দ আলাদা করে দেখাবার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই বাসায় আরো অধ্যাবসায় করবে, অধ্যয়ন করবে, এবং এই ক্লাসটি আরো 2-1 বার যদি দেখে নাও তাহলেও তোমরা অনেকটাই আবার যেটুকু বুঝতে অসুবিধা সেটুকু বুঝতে পারবে। তো তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। নিশ্চয়ই আমরা খুব অল্প সময়ের মধ্যে আবার একত্রে হব, আমরা ক্লাসে মিলিত হব। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।